হ্যালো স্টুডেন্ট, চলে আসলাম আবার একটা নতুন ক্লাসে। তোমাদের পরশু টেস্ট পেপারে ক্লাস দিচ্ছি। আজকে আমরা এমসিকিউ এসকিউ ক্লাস দিব। আজকে যেটা পেজ নাম্বার নিয়েছি তোমাদের দেখো, পরশু টেস্ট পেপার 2025 পেজ 428, কোয়েশ্চেন নাম্বার 1, 2, 3, 4 এই দাগের অঙ্কগুলো করাবো। তো এই যে বইটা তোমাদের পরশু টেস্ট পেপার বইটা আছে, এই বইটা তোমরা সবাই হাতে করে নাও আর অঙ্কগুলো বের করো। এই পেজটা বের করতে হবে আর আমার সঙ্গে তোমাদের অঙ্কগুলো করতে হবে। তার ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তো ক্লাস শুরু হওয়ার আগে তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এবং যারা নতুন আছে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এইরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আমরা অঙ্কগুলো আজকে দেখে নিচ্ছি। তো একের প্রশ্নগুলো আমরা নিয়েছি। একের প্রশ্নগুলো আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তো দেখে নেবো এমসিকিউ অঙ্কগুলো কী বলছে। তো একের একটা বলছে, অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা, বিমলের টাকাটা এখানে বলা নেই, মূলধনটা বলা নাই, কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে ব্যবসায় মোট লাভ 69 টাকা এবং বিমল লাভের 46 টাকা পায়। তাহলে ব্যবসায় বিমলের মূলধন কত? বিমলের মূলধনটা আমরা কত বলেছি? আমরা ধরে নিচ্ছি বিমলের মূলধনটা X টাকা ধরে নেব। তো ধরি বিমলের মূলধনটা আমরা X টাকা ধরে নিলাম। ঠিক আছে, এবার এখানে দেখো আমাদের অমল আছে আর বিমল আছে। তাহলে অমল ও বিমলের মূলধনের অনুপাত বের করব। তাহলে অমল ও বিমলের মূলধনের অনুপাত দেখো, মূলধনের অনুপাতটা আমরা কী পাবো? মূলধনের অনুপাতটা পাবো এখানে দেখো, অমলের 500 টাকাটা, ঠিক আছে, অমলের 500 টাকাটা খাটছে কত মাস? 9 মাস। তাহলে 500 টাকাকে 9 দিয়ে গুণ করবা। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের অমলের মূলধন। তাদের মূলধনটা, তাই না, লভ্যাংশ 1 মাসে পেতে গেলে এরকম আমাদের ওদের গুণ করতে হবে। একই সময়ের ক্ষেত্রে এটা মূলধনটা আমরা বের করছি। আর বিমলের যে মূলধনটা ছিল X টাকা, তাহলে বিমলের কত মাস খাটে? 6 মাস খাটে। তাহলে Xকে 6 দিয়ে গুণ করবা। এই হলো তাদের মূলধনের অনুপাত। তাহলে এখান থেকে আমরা একটু কাটাকাটি করলে এটা 3 3 এর 9, এটা 3 দিয়ে 6, আর কাটাকাটি যাবে। আচ্ছা, এখানে আমরা আর কাটাকাটি করছি না, এটা আমরা পেয়ে গেলাম 1500 আর এটা পেয়ে গেলাম আমরা 2x, এভাবে রেখে দিলাম। এবার দেখো আমাদের এখানে বিমলের লাভের টাকাটা বলে দিয়েছে। তাহলে আমরা বিমলের লাভটাই বের করবো। এখানে বিমলের লাভ কত? তাহলে আমরা বলবো বিমলের লাভ আমরা বের করছি। দেখো বিমল তো এটা, তাহলে 2x উপরে আর নিচে আনুপাতিক যোগ হয়, 1500 যোগ 2x ইন্টু মোট লাভটা দিয়ে গুণ হবে। মোট লাভ এখানে হচ্ছে 69 টাকা। ঠিক আছে, এবার দেখো বিমলের লাভটা আবার বলে দিয়েছে 46 টাকা। তাহলে এখানে আমরা 46 টাকার সঙ্গে সমান করব। এটাই বিমলের লাভ আর এ হচ্ছে বিমলের লাভ। তাহলে এখান থেকে আমাদের দেখো এক্সের মানটা পেয়ে যাবো। একটু কাটাকাটি করি। আচ্ছা, এখানে 2 দিয়ে যদি কেটে দিই তাহলে 2 দিয়ে 4, 2 3 6। এবার আমরা দেখো এটাকে আমরা যদি 3 দিয়ে করি, 23 3 69 হয়, তাই না? 23 3 69। আর এবার এখানে দেখো আমরা কত পেয়ে যাব। তাহলে আমরা এখানে এই কিছু না, এদিকে 1 আছে, তাহলে আমরা যদি বর্গগুণ করি তাহলে আমরা পেয়ে যাব এদিকে, আচ্ছা এদিকে 3x হবে। তাহলে আমরা এদিকে 3xটা রেখে দিলাম সমান। আর এইদিকে গুণ করব 1500 প্লাস এদিকে 2x আছে। এবার এক্সগুলো একদিকে গেলে দেখো 3x থেকে 2x বিয়োগ হয়ে কত যাবে? x হয়ে যাবে। আর এখানে আছে আমাদের 1500। তাহলে বিমলের যে মূলধনটা দেখো 1500 টাকা পেয়ে গেলাম। যেহেতু এক্সের মান 1500, বিমলের মূলধনটা x ধরেছিলাম, তাহলে বিমলের মূলধন কত পেলাম? 1500 টাকা। দেখো কত নম্বর অপশানে আছে? 1500 টাকা আমাদের আছে এ নম্বর অপশান। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যান্সারটা এ নাম্বার। এবার 2 প্রশ্ন দেখো, আমাদের দেওয়া আছে x ভেরিয়েস y, আর আবার দেওয়া আছে y এর মানটা 8 যখন x = 2 আর y এর মানটা 16 হলে x এর মান কত? তাহলে আমরা প্রথমে কী করবো? এই যে ভেদকে উঠাবো। তাহলে আমরা যদি ভেদ উঠাই তাহলে = আসবে আর কে একটা আসবে, কে ওয়াই। এখানে তোমরা পাশে বলবা যে কেটা হলো অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু পাশে বলে দিবা। এবার দেখো এটাকে আমরা 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এখানে আমাদের বলে দিয়েছে দেখো মানগুলো, যখন এখানে মানটা বলেছে দেখো ওয়াইয়ের মানটা বলেছে 8 বলেছে, আর এক্সের মানটা কত বলেছে? এক্সের মানটা বলেছে 2। তাহলে আমরা 1 থেকে কত পাবো? 1 থেকে মানটা যদি বসাই তাহলে এক্সের মান 2 আর কে ইন্টু ওয়াইয়ের মানটা 8, 2 4 8। তাহলে এখান থেকে কে এর মানটা কত পাচ্ছ? 1/4 পেয়ে যাচ্ছ। আবার 1 থেকে 1-এ আমরা মানটা বসিয়ে দিই। তাহলে এখানে x সমান 1/4 ওয়াই পেয়ে গেলাম। এবার দেখো আবার এখানে দেখো আবার যখন এবার মানটা বলেছে কার? এবার মান দেওয়া আছে ওয়াইয়ের মানটা দেওয়া আছে এখানে 16।
তাহলে এক্সের মান কত হবে? তাহলে অতএব এক্স সমান সমান হয়ে যাবে 1/4, ওয়াইয়ের জায়গায় 16 বসিয়ে দিই, এই যে ওয়াইয়ের জায়গায় আমরা 16 বসিয়ে দেবো, কাটাকাটি দেখো 4 4 16, তাহলে এক্সের মান কত পেয়ে গেল? 4 পেয়ে গেল। দেখো 4 কত নম্বর অপশানে আছে? অপশানটা মিলছে আমাদের বি নাম্বারটা, তাহলে অ্যান্সার আমাদের বি। এবার দেখো 3 প্রশ্নটা কী বলছে? বলছে ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস এবং এবিসিডি বৃত্ত চতুর্ভুজ, কোণ এডিসি 120 ডিগ্রি হলে কোণ বিএসি এর মান কত হবে? চলো ছবিটা রেখে আমরা প্রশ্নটা আরও ভালো করে বুঝি। আমাদের একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, তাহলে আমাদের এখানে এবি কিন্তু ব্যাস বলে দিয়েছে, তাহলে আমরা আগে এবি ব্যাসটা নিয়ে নেব, তারপর বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি করছি। দেখো এভাবে আমরা এখানে যোগ করব, এভাবে আর এভাবে যোগ করে দিলাম, তাহলে এবি এটার নাম দিয়ে দিলাম এ বি, তাহলে এ বি সি ডি নাম দিয়ে দিলাম, তাহলে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ পেয়ে গেলাম। এডিসি কোণটা 120 ডিগ্রি, এডিসি এই কোণটা আমাদের বলেছে 120 ডিগ্রি, আর বিএসি তাহলে এসি যোগ করতে হবে, বিএসি মানে কোনটা এখানে বিএসি বলেছে বলে এসি যোগ করলাম। প্রশ্ন অনুযায়ী তোমাদের ছবি তৈরি হয়ে যাবে, কোনো চাপ নাই, সে মন দিয়ে প্রশ্ন পড়ে ছবিটা তৈরি করো, ক্লাসগুলো ভালো করে দেখো, সবগুলো অঙ্ক বুঝতে পারবা। বিএসি মানে এই কোণের মানটা আমাদের বের করতে হবে, এটা দেওয়া আছে, এটা মান বের করতে বলেছে। তো এটা কী করে পাবো? দেখো আমাদের এই ত্রিভুজের এই কোণটা পেয়ে যাবো, আর এই কোণটাও পেয়ে যাবো। এই কোণটা হবে 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়, ব্যাস নিয়ে আছে। আর এটা জানা আছে বলে বৃত্তস্থ চতুর্ভুজ থেকে এটা কোণ পেয়ে যাবো, কারণ এই দুটো কোণ যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তা দেখো আমরা দুটো কোণ কিন্তু পেয়ে যাবো, দুটো কোণ পেয়ে গেলে তো 3 নম্বর কোণটা পেয়ে যাবো। তো চলো আমরা এটা করে নিচ্ছি। তাহলে আমরা এই কোণটা হবে কোণ এসিবি, এসিবি হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এখানে কারণটা নোয়া লিখে দিবা, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, বাস। আর এখানে দেখো এই কোণটা, তাহলে এই কোণটা আমরা কত পাবো? এটা হবে এ বি এবিসি, এটা হবে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, ঠিক আছে। এখানে কি কারণটা লিখবা? এখানে লিখে দেবা যেহেতু এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই কারণটা লিখে দিলে হবে। তো এটা বিয়োগ করে পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, আর এটা হয়ে গেল আমাদের 60 ডিগ্রি। ত্রিভুজে দুটো কোণ জানা হয়ে গেল, 3 নম্বর কোণটা পেয়ে যাবো। তাহলে আমরা অতএব কোণ যেটা আমাদের দরকার বিএসি, এটা হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি যোগ 90 ডিগ্রি, এটা যোগ করলে বাদ দিব, তো এখানে 180 ডিগ্রি, আর এটা দেখো যোগ, এটা পেয়ে যাবা তোমরা 150 ডিগ্রি। এবার এটা বিয়োগ করো, এটা বিয়োগ করে পেয়ে যাবা 30 ডিগ্রি। তাহলে দেখো পিএসি কোণটা বের করতে বলেছিল, এই অ্যান্সারটা আমরা 30 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই যে আমরা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো অপশান আমাদের কত নম্বর মিলেছে? 3 ডিগ্রির কথায় আছে, আমাদের সি নাম্বারটা মিলেছে, তাহলে অ্যান্সার আমাদের সি। 4 প্রশ্ন দেখো আমাদের বলেছে 2 cos 3 থিটা সমান 1 হলে থিতার মানটা কত? থিতার মান বের করতে বলেছে, এখান থেকে আমরা থিতার মানটা বের করতে পারবো। আমরা প্রথমে cos 3 থিটা আর এদিকে 1/2 করে দিলাম। এবার 1/2 দেখো এটা হবে cos কার? cos 60 ডিগ্রির মান এটা হয়, উভয় দিকে cos ভ্যানিশ করলে 3 থিটা পেয়ে যাবা 60 ডিগ্রি। 3 দিয়ে কাটাকাটি করো, এটা 3 দিয়ে 6 20 ডিগ্রি, তা থিতার মান কত পেয়ে গেলা? থিতার মান পেয়ে গেলা 20 ডিগ্রি। দেখো 20 ডিগ্রি কত নম্বর অপশানে আছে? সি নাম্বার আছে, তাহলে অ্যান্সারটা আমাদের সি। দেখো 5 প্রশ্নটা কী বলছে? দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 27:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? দেখো এখানে গোলকের আয়তন অনুপাত বলে দিয়েছে, তা দুটি গোলক আছে, প্রথম গোলকের ব্যাসার্ধ R1 নিলাম, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2 নিলাম। তাহলে এদের দেখো আমরা আয়তন বের করব। আয়তন বলতে গোলকের আয়তনের সূত্র 4/3 পাই R1 কিউব, এটা প্রথম গোলকের আয়তন, বাই দ্বিতীয় গোলকের আয়তন হবে 4/3 পাই R2 তার কিউব, ঠিক আছে। এর মানটা কত বলে দিয়েছে আমাদের এখানে? অনুপাতটা বলেছে 27:8, তাহলে আমরা লিখতে পারবো 27/8। আচ্ছা এখানে আমরা কাটাকাটি করি, তাহলে এই যে 4/3 পাই, এই যে এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে আমরা এটাকে R1/R2 তার হোল কিউব করলাম, আর এখানে দেখো 3/2 করে তার হোল কিউব করতে পারবা। তাহলে এখান থেকে দেখো পাওয়ার সমান করলে মূল সংখ্যা সমান করো, R1/R2 আর এখানে 3/2, R1/R2 মানটা আমরা বের করে নিলাম, ওকে, এটা হচ্ছে আমাদের R1। তা চলো এবার দেখো বক্রতলের ক্ষেত্রফল। এবার বক্রতলের ক্ষেত্রফল অনুপাত, এবার বক্রতলের ক্ষেত্রফল জানতে হবে 4 পাই R1 তার স্কোয়ার, প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বাই দ্বিতীয় গোলকের বক্রতল 4 পাই R2 তার স্কোয়ার। এই হচ্ছে আমাদের দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা, এটা এরই মানটা বের করতে বলেছে। দেখো কী করে পাবো আমরা? এখানে আমরা দেখো 4 পাই কেটে গেলে এখানে আমাদের থাকবে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার, আর এটা আমরা করতে পারবো R1/R2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এখানে মানটা বসিয়ে দাও, R1/R2 মানটা আছে 3/2 তার হোল স্কোয়ার, এটা ভাঙবে 9/4,
এটা চলে আসবে 9H2 4। তো 9H2 দেখো কত নম্বর অপশান আছে, বি নাম্বার। তো অ্যান্সার আমরা পেয়ে গেলাম বি। আর 6 প্রশ্ন দেখো আমাদের কিছু তথ্য দেওয়া আছে, 30, 34, 35, 36, 37, 37, 39, 40, এগুলো ছোটো থেকে বড় আকারে সাজানো আছে। এখানে বলেছে কথাটা যে এই তথ্যে যদি 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি কত পাবে। 35 না থাকলে, আচ্ছা আমরা আগে 35টাকে রেখেই আমরা মধ্যমা বের করি। তাহলে এখানে লিখব 35 থাকলে মধ্যমা, 35 থাকলে মধ্যমা, মধ্যমা মানে এদেরই মধ্যমা আমরা বের করবো। মধ্যমা পাওয়ার জন্য ছোটো থেকে বড় আকারে সাজাতে হবে, ছোটো থেকে বড় আকারে সাজানোই আছে। দেখো মধ্যমা কী করে পাবো, কটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8, গুনে নাও। তো এখানে 8টা সংখ্যা আছে, তাহলে এদিকে 3 জন নাও আর এইদিকে 3 জন নাও, তো 3 জন বাদ মেরে দাও। তাহলে এই যে 2 জন থেকে গেল, এরই হবে আমাদের কি মধ্যমার এটা আসবে। তাহলে এই 2 জন যদি থেকে গেল, এই 2 জনকে কী করবা, এই 2 জনকে যোগ করবা, 36 যোগ 37 আর 2 দিয়ে ভাগ করে দেবা, এভাবে কিন্তু মধ্যমা পেয়ে যাবো। ঠিক আছে, জোড় সংখ্যার মধ্যমা এভাবে। এদিকে যেগুলো মিলবে 3 জন মিলেছে, 3 জন বাদ দিয়ে দিলা। ঠিক আছে, বাদ দেওয়ার পর বাকি যে 2 জন থেকে গেল, সেই 2 জনের যোগ করে 2 দিয়ে ভাগ করবা, এটা আমরা মধ্যমার মান পাবো। তো চলো এটা মধ্যমা কত বের হচ্ছে, এটা যোগ করে তোমার পেয়ে যাবা। দেখো 36 যোগ করে 72, আর এটা 73 পাবা। তাহলে 73/2 পেয়ে গেলা। ঠিক আছে, এটাই থাক আমাদের মধ্যমা। এবার আমরা বের করবো 35 না থাকলে, এখানে যে 35টা যদি না থাকে, তো লিখব 35 না থাকলে মধ্যমা, মধ্যমা। দেখো 35 যদি না থাকে, তাহলে ধরো এটা 35টা না এখন। ঠিক আছে, তাহলে এখন মধ্যমাটা কী করে পাবো, এটা আমরা একটু ঠিক করে দিলাম। এভাবে আছে এখন আমাদের সংখ্যাগুলো। তাহলে এবার কটা সংখ্যা আছে, এখন আমাদের থাকবে 60টা সংখ্যা। তার 60টা সংখ্যার মধ্যে 3টা এদিকে বাদ করো আর 3টা এদিকে বাদ করো। ঠিক আছে, তাহলে মধ্যে কে আছে 37, তাহলে এখন কিন্তু আমাদের মধ্যমা মধ্যেরটাই 37টাই আমাদের কিন্তু মধ্যমা। বিজোড় সংখ্যা থাকলে যেটা মধ্যে থাকবে সেটাকেই মধ্যমা বলা হয়। আচ্ছা এবার দেখো 35 না থাকলে মধ্যমা কত বৃদ্ধি পায়, এখানে দেখো এটা হচ্ছে 37, আর এটা হচ্ছে আমাদের 73/2, মানে 73/2 মানে কি, এটা হচ্ছে মানে হচ্ছে 36, 36.5 আছে এটা, তো এটা 37 বড়, তাহলে মধ্যমা বৃদ্ধি পাবে, এটা থেকে এটা বাদ দিব। তাহলে লিখব মধ্যমা বৃদ্ধি পায়, মধ্যমা বৃদ্ধি পায়। মধ্যমা বৃদ্ধি পাবে, এটা হচ্ছে বড় মান, বড় থেকে এটা বাদ দিয়ে দাও, 73/2। তাহলে এখানে দেখো লসাগু করো, 2 লসাগু, এটা পেয়ে যাবা গুণ করে 74 পেয়ে যাবা, -73। তাহলে বিয়োগ করে কত 1/2, এটাকে যদি ভাগ করো তাহলে এটা 0.2 পেয়ে যাবা। ঠিক আছে, 0.5 পাবা, 2 না। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের যেটা মধ্যমা যেটা বৃদ্ধি পায় 0.5, এতটা মধ্যমা বৃদ্ধি পাবে। তো 0.5 দেখো কোথায় আছে আমাদের অ্যান্সারটা, আমাদের 0.5 আমাদের ডি নাম্বার অ্যান্সারটা আছে। তাহলে অ্যান্সার মিলে গেলো আমাদের ডি নাম্বার। আচ্ছা তোমাদের আমি বলে রাখি যে অপশানগুলো যেগুলো মিলছে না, তাই না, ওগুলো কিন্তু অপশান ভুল আছে। এখানে যেটা করে দিয়েছি এটাই আমাদের ঠিক অপশান। ঠিক আছে, তোমরা দেখবা যে অপশানগুলো মিলছে না বলে তোমরা ভুল ভাবতে পারো না। তোমরা অঙ্কটাকে দেখো, অঙ্কের নিয়মটা দেখো, যোগ বিয়োগ দেখো কোনো জায়গায় মিস্টেক আছে নাকি, যোগ বিয়োগের ভুল হতে পারে, কিন্তু ঠিক আছে যোগ বিয়োগ যদি ঠিক থাকে তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটাই হবে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, অপশান ভুল থাকতে পারে, বিভিন্ন অঙ্কগুলো অপশানগুলো ওখানে ভুল দিয়েছে, আমরা কিন্তু ঠিক করে যেটা ঠিক আছে সেটা কিন্তু অপশান নিচ্ছি। ওকে, তোমরা অঙ্কগুলো ভালো করে দেখবা, দেখে তারপরে তোমরা বুঝবা যে অঙ্কটা ঠিক আছে কিনা ভুল আছে, তারপরে তোমরা একটু কমেন্ট করে জানাবা। কারণ তোমরা অপশান দেখে যদি কমেন্টে জানাও তো সেটা তো হবে না, অঙ্কটা আমাদের দেখতে হবে, নিয়মটা দেখতে হবে যে অঙ্কটা কী বলেছে আমাদের। ঠিক আছে, পরের অঙ্কে আমরা চলে যাবো। এবার 2 এর প্রশ্নগুলো দেখো, 2 এর প্রশ্নগুলো আমাদের এগুলো শূন্যস্থান টাইপের প্রশ্ন আছে। তো চলো শূন্যস্থান অঙ্কগুলো করি। 2 এর আগেরটা বলছে বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকা টি বছরের সুদ আসল, আমাদের বলেছে সুদ আসলটা 2p প্লাস, এই যে 2p প্লাস ড্যাশ বলেছে। তাহলে এখানে কত বসবে, দেখো 2p তো আমাদের আসল, তো সুদ আসল কী করে পাবো, আসল থাকবে আর সুদ থাকবে, তাহলে এখানে আমাদের সুদটা বসবে। তাহলে সুদ আমরা দেখো সুদ বের করবো, সুদ হচ্ছে আই সমান পিটি r/100, এটা হচ্ছে সুদের সূত্র। এ হচ্ছে সুদ সমান এটা, মান বসিয়ে দাও। দেখো পি বলতে আসল, এখানে আসলটা এখানে 2p বলেছে, তাহলে এখানে পি এর জায়গায় 2p বসালাম। আর টি সময়টা এখানে টি এ আছে, আর আরটা চেঞ্জ করেছে, আর আছে r/2, আর নিচে 100টাকে আমরা 1/100 করে দিলাম। এখানে 2 কেটে দাও। তাহলে এবার দেখো উপরে পি টি আর নিচে আমাদের 100টা বসিয়ে দিলাম। তাহলে এটা কিন্তু আমাদের সুদ। তাহলে এখানে আমাদের শূন্যস্থান এটা বসবে, শূন্যস্থান বসাবা, আমি এখানে একটা বসিয়ে দিই তোমাদের, 2p তো আছে, তা তোমরা বসাবা পি টি r/100 বসিয়ে দিবা, তো এটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, এই যে শূন্যস্থানীয় জায়গাটায়।
দুই প্রশ্ন বলছে দেখো এক্স প্লাস টু আছে আবার এক্স মাইনাস থ্রি আছে, এদের মধ্য সমানুপাতি বলেছে এক্স, তাহলে এক্সের মান বের করতে বলেছে। আচ্ছা মধ্য সমানুপাতি যখন বলেছে তাহলে দেখো এক্স প্লাস টু কমা তার মধ্যে থাকবে এক্সটা, তারপরে থাকবে এক্স মাইনাস থ্রি। এবারে সমানুপাতে যদি হয় তিনটি সংখ্যা তাহলে আমরা লিখতে পারবো এক্স প্লাস টু ইজ টু এক্স সমান সমান এক্স ইজ টু এক্স মাইনাস থ্রি। এভাবে হয়, তিনটি সংখ্যা সমানুপাতে থাকলে আমরা এটা করতে পারবো। আচ্ছা এই অনুপাতকে বাই করে নাও, তাহলে এক্স প্লাস টু বাই এক্স আর এখানে এক্স বাই এক্স মাইনাস থ্রি। এবার আমরা বর্জ্যগুণ করে নিই, এখানে বর্জ্যগুণ করি আমরা, এদিকে যদি গুণ করে দিই দেখো এটার সঙ্গে এটা গুণ, তাহলে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ওকে, আর এক্স এক্স গুণ করে এস স্কোয়ার, এখানে গুণটা করবা এস স্কোয়ার এক্স দিয়ে করছি এস স্কোয়ার মাইনাস এক্স আর থ্রি এ থ্রি এক্স প্লাস এরা টু দিয়ে গুণ, তা টু আর এক্স এর টু এক্স আর প্লাস মাইনাসে মাইনাস আর দু তিনে ছ রাশি রাশি গুণ এস স্কোয়ার, এখানে এস স্কোয়ার দেখো কেটে যাচ্ছে, আর এখানে আমাদের দেখো এটা বিয়োগ করে মাইনাস এক্স পেয়ে যাবা, আর এটা দেখো এদিকে মাইনাস সিক্স ইজ ইকাল টু জিরো, তো এখানে মাইনাস এক্স এটা ছয়টা ওইদিকে পাঠাও ছয়। আচ্ছা তোমাদের বলে দিই যে এক্স এস স্কোয়ার কেটে গেলে এদিকে কিছু নয় বলতে জিরো দিব, কারণ এস স্কোয়ারটাকে বাঁ দিকে নিয়ে এসে কাটবে, তাহলে বাঁ দিকে এদিকে যেটাকে যে বাঁ দিকে নিয়ে আসে কিছু নাই, কিছু না তাহলে জিরো দিতে হবে। এখানে মাইনাস দিয়ে এবার গুণ করে দাও, মাইনাস দিয়ে যদি গুণ করো তাহলে এটা হবে প্লাস এক্স হয়ে যাবে আর এটা মাইনাস ছয় হয়ে যাবে, তাহলে এক্সের মানটা মাইনাস ছয়, এটাই আমাদের অ্যান্সার। তোমরা শূন্য স্থানে বসাবা মাইনাস ছয়। তিনের প্রশ্নটা দেখো সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু সেক 78 ডিগ্রি ইন্টু কোসেক 72 ডিগ্রি, এর মানটা কত হবে? তোমরা লক্ষ্য করো এই যে 18 ডিগ্রি আর 72 ডিগ্রি যোগ করে তোমরা 90 ডিগ্রি পাবা, আর 12 ডিগ্রি আর এখানে দেখো আর 78 ডিগ্রি এই দুটো কোণ যোগ করে 90 ডিগ্রি পাবা। তাহলে এখানে আমরা করবো সাইন 12 ডিগ্রিটা আমরা রেখে দিলাম, আর এখানে দেখো কস 18 ডিগ্রি রেখে দিলাম, এটা চেঞ্জ করি আমরা সেক, দেখো সেক 78 আর এদিকে 12 90 পাবা, তাহলে এখানে লিখবো 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, কারণ 90 থেকে 12 বিয়োগ করে এটা 78 পেয়ে যাবা, তাহলে এটা থেকে এটা পাবো আমরা। আর এখানে দেখো কসেক এখানে 90 ডিগ্রি মাইনাস এটা করো 18 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি থেকে 18 ডিগ্রি বিয়োগ করলে তোমরা 72 ডিগ্রি পাবা। আচ্ছা তাহলে এখানে সাইন 12 ডিগ্রি কস 18 ডিগ্রি সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তো এটা কী পাবা সেক থেকে হয় কসেক, তো এটা লিখতে পারবা কসেক 12 ডিগ্রি ইন্টু, আর এটা দেখো কসেককে লিখতে পারবা সেক, তাহলে এটা সেক হয়ে যাবে 18 ডিগ্রি, এটা হচ্ছে সব পুরো কোণের সূত্র। তাহলে এখানে দেখো সাইন কসেক গুণের আকারে আছে, তাহলে সাইন 12 ডিগ্রি আর কসেক 12 ডিগ্রি এটা তো উল্টে যায়, এরা কিন্তু পাশাপাশি তাহলে কেটে যাবে তাই না, আর কস 18 ডিগ্রি আর সেক 18 ডিগ্রি এরও কিন্তু দুজন কেটে যাবে, কারণ আমরা কি জানি আমরা সাইন জানি 1 বাই কসেক আর কস জানি 1 বাই সেক, তার জন্য এদের সঙ্গে এরা কিন্তু কেটে যাবে। এভাবে যদি কেটে যায় তাহলে কিছু নাই, কিছু না তাহলে 1, তাহলে আমাদের কিন্তু 1ই অ্যান্সারটা, তাহলে তোমরা শূন্য স্থানে তোমরা 1 বসিয়ে দিবা। এবার 4 প্রশ্নটা দেখো কী বলছে, তাকে বলছে একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের ড্যাশ বলে। এখানে দেখো আমাদের একটা বৃত্ত আছে, একটা বৃত্ত একটা সরলরেখা আছে, তো একটা সরলরেখা বৃত্তটাকে ছেদ করেছে এখানে এ আর এখানে বি বিন্দুতে, তাহলে এই যে এবিকে কী বলবো আমরা, এবিকে আমরা জে বলবো বৃত্তের জে, তাহলে এখানে এবিটা দাঁড়াবে আমাদের কি, এবিটা হবে বৃত্তের জে, তাহলে আমার উত্তরটা কিন্তু ওখানে কী বসবে, উত্তরটা আমাদের জে বলবে, এটা জে বলবো আমরা, বৃত্তের জে বলা হয়। দেখো 5 প্রশ্নটা কী বলছে, একটি লম্ববৃত্তাকার চঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে চঙটির ভিতরে সর্বাপেক্ষা লম্বা যে দণ্ডায়মান রাখা যাবে তার দৈর্ঘ্য, মানে একটা সবচেয়ে বড় দণ্ড রাখা যাবে সেই দণ্ডের দৈর্ঘ্য বের করতে বলেছে। চং দেখো আমি চঙের একটা ছবি এঁকে দেখাই, এই যে আমাদের চং, এখানে চঙের এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে এবি আর এটা সি, এটা হচ্ছে আমাদের উচ্চতা, ঠিক আছে। উচ্চতা এখানে চঙের উচ্চতা দেওয়া আছে 4 আর ব্যাস এবিটা দেওয়া আছে কত 3। এবার দেখো এই চঙের মধ্যে সবচেয়ে বড় দণ্ড রাখা যাবে সেটা বলেছে, তাহলে তোমরা এ বরাবর যে কোণ বরাবর যদি এভাবে রেখে দাও তাই না দণ্ডটা এসিটা, তাহলে এসিটা হবে সবচেয়ে বড় দণ্ড, তুমি যদি এভাবে রাখো তাহলে ছোটো পাবা, এসি চেয়ে ছোটো হবে, তো সবচেয়ে বড় দণ্ড কিন্তু এভাবে রাখলে যে এই কোণ বরাবর রাখবা সবচেয়ে বড় দণ্ড পাবা, এটা হচ্ছে নিয়ম আছে, চঙের ধর্ম আছে। তো চলো আমাদের এসির মানটা এখানে দরকার, তাহলে এসি কত হবে, আমাদের এখানে এটা তো সমকোণী ত্রিভুজ, এটা তো 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের এসিটা যে অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার, তাহলে আমরা এখানে যদি বলি সমকোণী ত্রিভুজ আছে, এখানে সমকোণী ত্রিভুজ এবিসি, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে
আমরা বলতে পারবো অতিভুজ আছে এসি, তাহলে এসি স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, চলো মানবো সব। এবি হচ্ছে 3-এর স্কোয়ার, বিসি 4-4-এর স্কোয়ার, এটা 9, আর এটা পেয়ে যাবো 16, এটা 25 পেয়ে যাবো। এসি স্কোয়ার 25 হলে আমরা এসি পেয়ে যাবো, তাই না? এসি কত পেয়ে যাবো 5। তাহলে আমাদের যে সবচেয়ে বড় দণ্ডের দৈর্ঘ্য বলেছিল, তাই না, সেটা কত হবে 5। তাহলে এখানে দণ্ডের দৈর্ঘ্য হবে, তাই না, সবচেয়ে বড় দণ্ডের দৈর্ঘ্য কত হবে, এখানে 5 সেমি হয়ে যাবে। তাহলে তোমরা শূন্যস্থানে 5 বসাবা, উত্তরটা আমাদের 5। 6 নম্বরটা তাকে বলছে x1, x2 ডট চলছে xn, মানে 1 থেকে n অবধি আছে। এই রাশিগুলির গড় বলেছে x বার বলে দিয়েছে। তাহলে আমাদের গড় চেয়েছে এদের ax1, ax2, চলছে ডট axn, এদের গড় কত হবে। তাহলে এদের যখন গড়টা বলে দিয়েছে, দেখো এদের গড় আমরা কী করে পাই, গড় পেতে গেলে রাশিগুলো যোগ করবো, সবগুলো রাশি কত অবধি আছে xn অবধি আছে, আর মোট যতগুলো রাশি আছে সেটাতে ভাগ করবো। মোট কতগুলো রাশি আছে, 1 থেকে শুরু n থেকে শেষ, মোট এখানে nটা রাশি আছে, তাহলে নিচে n দিয়ে ভাগ করবা। এই গড়টা আমাদের দেখো, এটা তো গড়, এই গড়টা কত বলেছে x বার, তাহলে এর মানটা আমরা x বার পেয়ে গেলাম। এবার চেয়েছে আমাদের এদের গড়, তাহলে এদের গড় কী করে পাবো, দেখো এদের গড় পেতে গেলে তোমাদের কী করতে হবে, আবার এদেরকে যোগ করো, সবগুলো রাশি যোগ হবে, কতগুলো আছে xn, এতগুলো আছে আমাদের। আর নিচে আমরা ভাগ করবো, দেখো কতগুলো রাশি, n সংখ্যক রাশি আছে, 1 থেকে শুরু n থেকে শেষ, তাহলে এখানে n দিয়ে ভাগ হবে। এবার এখানে দেখো আমরা এটা কমন নিয়ে নেবো বাইরে, এটা কমন নিলে হবে x1 প্লাস x2 প্লাস প্লাস xn। ঠিক আছে, আর নিচে nটা দিয়ে দাও, দেখো এর মানটাতে বের করা হলো x বার, তাহলে এর জায়গায় আমরা x বার বসিয়ে দেবো, তাহলে এ আছে আর এখানে বসাবো x বার। তাহলে যে এদের গড় বের করতে বলেছিল, তাহলে এদের গড়টা আমরা কত পেয়ে গেলাম ax বার, তাহলে শূন্য স্থান তোমরা বসাবো, এটা অ্যান্সার। দেখো দুয়েরটা আছে sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি, এর সরলতম মানটা বলেছে 0। তাহলে এর মানটা যদি 0 হয় তাহলে সত্য, না হলে মিথ্যা। দেখো তোমরা লক্ষ্য করো, 12 ডিগ্রি 78 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি পাবা। তাহলে আমরা sin 12 ডিগ্রি রেখে দিলাম, আর এখানে cos 78 ডিগ্রি জায়গায় লিখো 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, বিয়োগ করলে আবার তোমরা 78 ডিগ্রি ফিরে পাবা। এখানে sin 12 ডিগ্রি মাইনাস cos 90 ডিগ্রি মাইনাস থিতা, তাহলে এটা sin থিতা বলতে 12 ডিগ্রি হয়ে যাবে। দেখো এই দুটো কিন্তু মিলে গেছে, তো কেটে যাচ্ছে, কেটে গিয়ে আমরা কি 0 পেয়ে গেলাম। তাহলে অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা আমরা কিন্তু 70 পেয়ে গেলাম, 0 বলেছিল। 3 প্রশ্নটা দেখো আমাদের কি বলছে, বৃত্তস্থ সামুদ্রিক একটি আয়তক্ষেত্র। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, বৃত্তস্থ সামুদ্রিক আয়তক্ষেত্র বলতে পারবো। দেখো কীভাবে, আমরা যদি আর বৃত্তস্থ সামুদ্রিক তৈরি করি, তাহলে দেখো আমরা এভাবে করে এই যে আর এই যে, ধর এটা আমাদের বৃত্তস্থ সামুদ্রিক এ বি সি ডি। তাহলে যে বৃত্তস্থ সামুদ্রিক হয়, তাই এটাকে আয়তক্ষেত্র বলতে পারবো এই জন্য, কারণ আমাদের একটা কোণ 90 ডিগ্রি দেখাতে হবে। ঠিক আছে, দেখো একটা কোণ 90 ডিগ্রি দেখাবো আমরা, সামুদ্রিক একটা কোণ 90 ডিগ্রি হলে পরেই বৃত্তস্থ সামুদ্রিক হয়ে যাবে, এটা বৃত্তস্থ সামুদ্রিক আয়তক্ষেত্র হয়ে যাবে এটা। তা দেখো, তা আমাদের কী করে একটা কোণকে 90 ডিগ্রি দেখাচ্ছে, আমরা জানি যে এই কোণটা সমান হয়, তাই না, এই কোণটা সমান। এবার দেখো এই দুটো কোণের যোগফল আবার কত হয়, 180 ডিগ্রি হয়। এবার দুজনের যোগফল 180 ডিগ্রি, আবার দুজনেই সমান হয়, সামুদ্রিকের বিপরীত কোণগুলো সমান। আর যেহেতু এটা চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর কী হয়, সম্পূরক হয়। সম্পূরক বলতে এদের যোগফলটা 180 ডিগ্রি পাবা, তাহলে এদের যোগফলে যখন 180 ডিগ্রি, আবার এরা দুজন সমান, তাই এরা দুজন কত ডিগ্রি করে থাকবে, এরা দুজন 90 ডিগ্রি করে থাকবে, ও 90 ডিগ্রি ও 90 ডিগ্রি, তাই না, যেহেতু সামুদ্রিক বিপরীত কোণগুলো সমান, এও 90 ডিগ্রি 90 ডিগ্রি, তারপরে তো দুজন যোগ করে আমরা 180 ডিগ্রি পাবো। তাই দেখো সামুদ্রিকের একটা কোণকে 90 ডিগ্রি দেখালে আমরা সামুদ্রিকটা আয়তক্ষেত্র বলতে পারবো। তাহলে ঠিক কথাটা বলেছে, বৃত্তস্থ সামুদ্রিক একটি আয়তক্ষেত্র। তাহলে এখানেও অ্যান্সারটা আমরা কী পেয়ে গেলাম, 70 পেয়ে গেলাম। 4 প্রশ্নটা দেখো বলছে এস স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজিক্যাল 0। এই যে দীঘা সমীকরণটা আছে, এই সমীকরণের বীজদ্বয় বাস্তব বলেছে। তাহলে বীজদ্বয় বাস্তব বলতে পারবো আমরা, নিরূপককে দেখে বলতে পারবো নিরূপকটা কীরকম কন্ডিশন দাঁড়াচ্ছে। নিরূপক বলতে, নিরূপক আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে নিরূপক বলা হয়। তাহলে বি বলতে এখানে এক্সের সহগ বি, তাহলে এখানে 1 আছে এক্সের সহগ, তাহলে 1 স্কোয়ার মাইনাস 4। এ বলতে এস স্কোয়ার সহগ, এখানেও 1 আছে, আর সি ধ্রুবক সংখ্যাটা এখানেও 1 আছে। তা দেখো এটা হচ্ছে 1 স্কোয়ার 1, এটা 4, এটা পেয়ে গেলাম -3 মানে লেস দেন 0। তা নিরূপকটা আমরা দেখো লেস দেন 0 পেয়ে গেলাম। নিরূপকটা যদি 0 চেয়ে ছোটো হয়, তাহলে বীজদ্বয় কিন্তু বাস্তব হবে না, বীজদ্বয় অবাস্তব হবে। এখানে বাস্তব বলেছে, তার জন্য অ্যান্সারটা আমরা মিথ্যা লিখব।
অ্যান্সার তোমরা লিখে দেবা মিথ্যা। 5 প্রশ্নটা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। হ্যাঁ, এই কথাটা সত্যি আছে। দেখো, লম্ববৃত্তাকার শঙ্কু, যদি আমি ছবিটা এঁকে দেখাই তোমাদের, এই যে লম্ববৃত্তাকার আমরা শঙ্কু আঁকলাম, এটা আমরা উচ্চতা, এখানে ও, এটা এ নাম দাও, এটা বি নাম দাও। তাহলে ও এটা হচ্ছে ব্যাসার্ধ, ও বিটা উচ্চতা এইচ, আর এ বিটা হচ্ছে তির্যক উচ্চতা এন। তাহলে দেখো এখানে এই যে ত্রিভুজটা পাবো, ও এ বি ত্রিভুজটা, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ পাবো। এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ হবে, তাই না? তাই সমকোণী ত্রিভুজে দেখো এখানে যেটা বলেছে ব্যাসার্ধ, উচ্চতা আর তির্যক উচ্চতা নিয়ে কি হয়, সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, মানে 3টি বাহু। তাই কথাটা কিন্তু এটা ঠিক বলেছে, 3টি বাহু সমকোণী ত্রিভুজের ব্যাসার্ধ, উচ্চতা আর তির্যক উচ্চতা আমাদের 3টি বাহু, সমকোণী ত্রিভুজের 3টি বাহু। ঠিকই বলেছে কথাটা। তাহলে এখানে অ্যান্সারটা তোমরা কি লিখবা? অ্যান্সারটা এটাও সত্য লিখবা, সত্য। 6টা দেখো আমাদের কিছু তথ্য দেওয়া আছে, 2, 3, 9, 10, 9, 3, 9, এই যে তথ্যগুলো আছে। বলছে এই তথ্যের সংখ্যাগুরু মান 9। তো সংখ্যাগুরু মান আমরা কি করে জানবো? সংখ্যাগুলোকে ছোটো থেকে বড় আকারে সাজাও। এমনিতে আমরা 9 দেখতে পাচ্ছি, সংখ্যাগুরু মান 9 আছে, ঠিকই আছে। তবু সাজিয়ে যদি লিখো, তাহলে প্রথমে ছোট 2, তারপরে 3 দুটো আছে, তার 3-এর পর তারপরে ছোটো কে, তারপরে দেখো 9 আছে, 9 কিন্তু এখানে 3 জন আছে, তারপরে 10 আছে এখানে। তাহলে দেখো 3টা 9, 9 সংখ্যাটা যেহেতু বেশিবার আছে, তাহলে আমরা সংখ্যাগুরু মান এখানে কি বলতে পারবো? 9 বলতে পারবো। তাহলে এখানে কথাটা কিন্তু সত্যই বলেছে, সংখ্যাগুরু মান 9 হবে। তাহলে আমরা অ্যান্সারটা কী লিখবো? এখানেও সত্য লিখে দেবো। এবার 4 প্রশ্নগুলো আমাদের 2 মার্কের প্রশ্ন আছে, তোমরা এক একটা প্রশ্নের জন্য 2 নাম্বার করে পেয়ে যাবা। তো চলো 4-এর একটা কী বলছে দেখি। 4-এর একটা বলছে 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত? তো এখানে দেখো একদিনের সুদ 5 পয়সা বলেছে, তাহলে আমাদের যেহেতু বার্ষিক দরকার 1 বছরের ক্ষেত্রে, তাহলে আমরা 365 দিনের সুদটা বের করবো। 365 দিন সমান 1 বছর, তোমরা জানো এটা। তাহলে একদিনের সুদ বলেছি, একদিনের সুদ কত বলেছে? 5 পয়সা বলেছে। আচ্ছা, আমি একে টাকা করে নেব, কারণ এরা টাকায় থাকে। তাহলে 5 পয়সাকে যদি টাকায় করো, তাহলে 5 পয়সাকে 100 ভাগ করবা, তোমরা টাকা পেয়ে যাবা। হয়ে গেল আমাদের টাকা। এটা হলো একদিনের সুদ, এত টাকা। তো এবার আমরা 365 দিনের সুদ বের করব। 365 দিনের সুদ, তো সেটা কত হবে? 5 গুণিত 100 গুণ হয়ে যাবে 365। তাহলে এটা হয়ে গেল আমাদের 1 বছরের সুদ পেয়ে গেলাম। এবার আমরা সূত্র কি জানি? আয় সমান PTR/100। আয় হচ্ছে সুদ, পি হচ্ছে আসল, টি হচ্ছে সময়, আর আর হচ্ছে সুদের হারটা। তাহলে আয় তো আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে সুদ। তো এখানে আয়ের জায়গায় বসাবো 5 ইন্টু 5/100 আছে, 5/100 ইন্টু 365 সমান এটা সুদ। এবার পি হচ্ছে কত? পিটা দেখো আমাদের এখানে বলে দিয়েছে আসলটা 292 টাকা। তাহলে পি হচ্ছে আমাদের 292 টাকা। এবার হচ্ছে টি, সময়টা এখানে বার্ষিক বলতে 1 বছর, তাই না? 1 বছর নিয়ে কাজটা করা হয়েছে, তাহলে এখানে আমরা সময়টা 1 বছর নিলাম। আর সুদের হারটা আমাদের বের করতে বলেছে, সুদের হার বের হবে, তা আরটা আরে থেকে যাবে, আর নিচে আমরা এখানে 100 দিয়ে দিলাম। এই 100 তোমরা কেটে দিবা, সমানে কেটে যাবে। এবার দেখো 73 দিয়ে আমরা কাটাকাটি করতে পারবো। তোমাদের এখানে বলে রাখি 73 4-এ গুণ করবা, 292 পাবা। আর 73 5-এ গুণ করো, তোমরা 365 পেয়ে যাবা, 365। ওকে, তাহলে আমরা যদি 73 দিয়ে কাটি, 73 4-এ 292, আর 73 5-এ 365। ওকে, তাহলে এবার দেখো এখান থেকে আরের মানটা তোমরা সহজে পাবা। আর সমান কত আমি দেখতে পাচ্ছি? আর সমান দেখতে পাচ্ছি এদিকে 25, আর এখানে 4টা এদিকে নিচে নেমে যাবে। সেটা যদি ভাগ করো, এটা ভাগ করে কত পেয়ে যাবা? আমরা 4 6-এ 24 নিলাম, 1 নেমে গেল। আর এখানে দেখো, এখানে যদি দশমিকে করে দিই, তাহলে আমরা কত করব? এখানে দশমিক নিয়ে 0 নিয়ে নিলাম, 4 2 8, এখানে 8, এখানে 2 নামবে, আবার দশমিক জন্য 0, 4 5 20। তাহলে দেখো আমরা আর এর মানটা কত পেয়ে গেলাম? তাহলে আর এর মানটা পেয়ে গেলাম 6.25%। তো আমাদের সুদের হারটা বলেছিল, সুদের হার কিন্তু এত %। ঠিক আছে, এটাকে পূর্ণ সংখ্যা রাখতে পারো। আচ্ছা, 2-এর প্রশ্নটা বলছি কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 1/7:1/4
বছরের শেষে 11,000 টাকা লাভ হলে তাদের লভ্যাংশ অনুপাত কত হবে? আচ্ছা, তোমাদের এখানে বলে রাখি যে একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাত যেটা হবে সেটাই হবে লভ্যাংশ অনুপাত। মূলধনের অনুপাত দেওয়া আছে, আমরা লভ্যাংশ অনুপাত পেয়ে যাব। এটাই আমাদের লভ্যাংশ অনুপাত একবারে বলতে গেলে। এখানে তোমাদের তাহলে বলে দিই যে আমরা জানি একই সময়ে কি হয় আমাদের মূলধনের অনুপাত সমান সমান লভ্যাংশের অনুপাত। ঠিক আছে, এটা আমরা জানি মূলধনের অনুপাতটা আর লভ্যাংশের অনুপাতটা সমান হয়। ঠিক আছে, তাহলে এখানে লক্ষ্য করো আমাদের এখানে মূলধনের অনুপাতটা দেওয়া আছে, তাহলে মূলধনের অনুপাতটা হবে লভ্যাংশ অনুপাত। ঠিক আছে, তাহলে অতএব লভ্যাংশ অনুপাত আমরা কত লিখব? লভ্যাংশের অনুপাত দেখো এই যে 1/7 1/4 এটা মূলধনের অনুপাত ছিল, তাহলে এটাকে আমরা লভ্যাংশ অনুপাত বলতে পারবো, একবারে হয়ে যাবে অ্যান্সার। এটাকে শুধু পূর্ণ সময় করে নাও। দেখো লসাগু 7 4 28, তাহলে 28 দিয়ে গুণ করো 1/7 × 28 1/4 × 28, এটা 7 4 28 4 7 28, তাহলে আমরা পেয়ে গেলাম 4:7। তাহলে 4:7 এটাই হচ্ছে লভ্যাংশ অনুপাত, এটাই আমাদের অ্যান্সার। 3 প্রশ্নটা দেখো, a² + bx + c = 0 এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপরটি দ্বিগুণ হলে প্রমাণ করো যে। প্রমাণটা করতে বলেছে 2b² = 9ac। 9ac এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে একটি বীজ অপরটি দ্বিগুণ বলেছে, তাহলে আমরা ধরি একটি বীজ আমরা আলফা নিয়ে নিলাম, তাহলে অতএব অপর বীজটি কত হবে? 2α হয়ে যাবে, তাই না? কারণ একটি বীজ অপর বীজের দ্বিগুণ বলেছে। তাহলে এবার এখান থেকে আমরা আলফা প্লাস 2α বীজের যোগফলের সূত্র -b/a করে কত পেয়ে যাবা? 3α পেয়ে যাবে, এটা -b/a। তাহলে এখান থেকে আলফা সমান -b/3a পেয়ে গেল। আচ্ছা, বীজের যোগফল করলাম এবং বীজের গুণফল আলফা × 2α, বীজের গুণফলের সূত্র এখান থেকে পাবা c/a পাবা। তাহলে এখানে দেখো এটা যদি আমরা গুণ করে দিই তাহলে 2α² c/a, এখানে মানটা বসিয়ে দাও, আমি এখানে করে দিচ্ছি। তাহলে মানটা যদি বসিয়ে দিই 2 × দেখো আলফার মানটা যে এটা -b/3a তার হোল স্কোয়ার, আর ডান দিকে ছিল c/a, 2 × b²/9a², আর এদিকে আছে আমাদের c/a। তাহলে এখানে লক্ষ্য করো আমরা যদি কাটাকাটি করি a আর a², তাহলে a থেকে গেল এখানে, তাহলে আমরা লক্ষ্য করো আমরা কি করব, এখানে আমাদের 2b² আর এদিকে 9a আর c গুণ করো, তো সমান 9ac হয়ে যাবে আমাদের। দেখো আমাদের এটা প্রমাণ করতে বলেছিল। আচ্ছা, এখানে আমাদের c আছে, আমি b দিয়ে দিয়েছি 9ac। 4 প্রশ্ন দেখো, x ভেরিয়েস y আছে, y ভেরিয়েস z আর z ভেরিয়েস x, এভাবে দেওয়া আছে ভেদগুলো। তাহলে বলছে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। এখানে ভেদ ধ্রুবকটার মধ্যে ভেদ ধ্রুবক পাবো, তখনই তাদের মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। আচ্ছা, আমরা এখানে ভেদগুলো উঠাই, তাহলে x = k1y হবে, আর এখানে y = k2z পাবো, আর এখানে পাবো z = k3 পেয়ে যাবো, আমরা x পেয়ে যাবো। পাশে বলবা যেখানে k1, k2, k3 এরা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটা কিন্তু তোমরা লিখবা, ঠিক আছে? এই কথাটা না লিখলে কিন্তু নাম্বার কেটে নেবে। এখান থেকে আমরা কার মানটা করব? k1 মানটা বের করে নাও। তাহলে এখানে k1 মানটা কত হবে? x/y হবে। একইভাবে এখান থেকে k2 মান বের করো, এটা পেয়ে যাবা y/z পেয়ে যাবা। আর এখান থেকে k3 মান বের করো, এটা পেয়ে যাবা z/x পেয়ে যাবা।
এবার আমরা ধ্রুবকগুলি গুণ করি, গুণফলটা একটা সম্পর্ক পাবো, k1 গুণিত k2 গুণিত k3। তাহলে আমরা ডান দিকে গুণ করব, x/y গুণিত y/z গুণিত z/x। এবার দেখো এদিকে গুণ করে তো আমরা পেয়ে গেলাম k1 k2 k3, আর এখানে y কাটবে, এখানে z কাটবে, এখানে x কেটে যাচ্ছে, সবাই কেটে গেল মানে কি 1 হয়ে গেল। তা ধ্রুবক তিনটির গুণফল আমরা 1 পেয়ে গেলাম। আমাদের সম্পর্ক জানতে চেয়েছিল, তো অতএব লিখে দেবা ধ্রুবক তিনটির গুণফল আমরা পেয়ে যাবো কত, 1 পেয়ে যাবো। তো এটাই আমাদের অ্যান্সার। 5 প্রশ্ন দেখো কি বলছে। 5 প্রশ্নটা বলছে 17 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি যে কেন্দ্র থেকে দূরত্ব 8 সেমি, যেটি দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এরকম ছবিটা হবে আমাদের একটা বৃত্ত আছে, আর এই যে একটা আমরা জে নিলাম, যেটার নাম এবি নিয়ে নিলাম। এখানে আমাদের কেন্দ্রবিন্দু আছে ও, কেন্দ্র থেকে যে দূরত্ব এটা যদি আমরা ওপি বলি, তাহলে ওপিটা বলেছে এখানে 8 সেমি, এটা আমাদের 8। আর বৃত্তটির ব্যাসার্ধ বলে দিয়েছে 17 বলে দিয়েছে, 17 সেমি। তাহলে আমাদের বলেছে জেটির দৈর্ঘ্য কত, এবিটা দৈর্ঘ্য বের করতে বলেছে। এখানে আমাদের যে দৈর্ঘ্য বলতে এবিটা বের করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা এপি বের করব। এপি পেয়ে গেলে আমরা এবি পেয়ে যাব, এপির ডবল হবে এবি। তাহলে দেখো আমরা এপিটা কী করে পাবো, এটা তো সমকোণী ত্রিভুজ হবে, তাই না? এটা আমাদের যেহেতু এখান থেকে লম্ব দূরত্ব পাবো, এটা তাহলে সমকোণী ত্রিভুজ আমরা পাবো। সমকোণী ত্রিভুজ আছে কি এওপি, সমকোণী ত্রিভুজ এওপি থেকে, তাহলে এখানে অতিভুজ কিন্তু অতিভুজ ওএ স্কোয়ার, আর এপি ধরো ভূমি স্কোয়ার, আর ওপি লম্ব। অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার বা লম্ব স্কোয়ার, মান বসিয়ে দাও। ওএ হচ্ছে আমাদের 17 স্কোয়ার, এপি স্কোয়ার থাক, এটা বের হবে। আর ওপিটা কিন্তু আমাদের 8 দেওয়া আছে, 8 স্কোয়ার। তাহলে এখান থেকে যদি বের করো এপি স্কোয়ারটা, এটা 17 বর্গ দেখবা তোমরা পেয়ে যাবা 289, 8 স্কোয়ার 64, তাই এদিকে বিয়োগ হবে, তারা -64 পেয়ে যাবা। এটা বিয়োগ করে নাও, 4 × 9 এটা 5 দিলে, আর 6 × 8 2 দিলে, আর এই দুইটা নেমে গেল 225। এপি স্কোয়ার 225 হলে অতএব এপিটা পেয়ে যাবা তোমরা 15। 225 বর্গমূলটা 15, তোমাদের এটা জানতে হবে। আচ্ছা, এপি পেয়ে গেলাম, এবার আমরা এবি পেয়ে যাব। তাহলে এবিটা কত হবে, এবিটা হবে 2AP, ঠিক আছে? এপি ডবল এবি। কেন তোমাদের বলে রাখি যে ব্যাস নয় এরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটিকে সমধ্বনিত করে। এখানে কারণটা তোমরা লিখতে পারো, কি লিখবা, ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? আমি আবার বলে দিচ্ছি, কী লিখলাম, ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করে, তাই না? এই যে ব্যাস নয় এইরূপ কোনো যেটা এবি আছে, আর এবির উপর দেখো কেন্দ্রগামী যে লম্ব সরলরেখা ওপিটা, সেই এবি যেটাকে সমদ্বিখণ্ডিত করে, মানে এপি সমান পিবি পাবো আমরা। ওকে, তাহলে এরা সমান হলে পরে তারা আমাদের কী হবে, এবিটা হবে এপি এর ডবল হবে, তাই যে ডবল আমরা লিখে দিয়েছি। তাহলে এখানে আমরা এপির মানটা বের করলাম 15, তাহলে এবিটা দেখো পেয়ে যাবো আমরা 30, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কার মানটা বের করতে বলেছে, আমাদের বলেছে জেটির দৈর্ঘ্য। তাহলে আমরা লিখে দেবো এখানে জেটির দৈর্ঘ্য সমান কত পেলাম, 30 সেমি পেয়ে গেলাম, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 6 প্রশ্নটা কি বলছে। 6 প্রশ্নটা বলছে একটি বৃত্তের এবি ও সিডি দুটি জে আছে, বিএ এবং ডিসিকে বর্ধিত করলে পরস্পর পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে কোণ পিসিবি সমান কোণ পিএডি।
দেখো আমরা ছবি রেখে বুঝাই আমাদের প্রশ্নটা কি বলছে। আমাদের প্রথমে আমাদের একটা বৃত্ত আছে, আর সেই বৃত্তে দুটি জে আছে। আমরা একটা জে নিলাম এবি, এভাবে যে একটা এবি নিলাম, আর একটা নিলাম সিডি, এটা এবি নাম দিয়ে দিই, এটা হচ্ছে জে এবি, ঠিক আছে। আর একটা সিডি, সিডিটা আমরা এভাবে নিলাম, এই যে আমাদের এটা সিডি, সিডি। এবার বলছি বিএ আর ডিসিকে বর্ধিত করছি, তাহলে এদিকে বাড়াবে, তাহলে এভাবে করে এদিকে বাড়াচ্ছে এভাবে, আর এটাকে এদিকে বাড়াবে, তাহলে এটাকে এদিকে বাড়াবে এই যে এভাবে। তাহলে আমাদের এখানে কোথাও ছেদ করেছে এই জায়গায়, তো এটা কথা হচ্ছে এখানে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে বিএ আর ডিসিকে বর্ধিত করলে তারা পি বিন্দুতে ছেদ করে। এবার আমাদের যেটা বলেছে কোণ পিসিবি, কোণ পিসিবি, তাহলে এটা আমাদের যোগ করতে হবে এইভাবে। তাহলে এই যে কোণ পিসিবি এই কোণটা, আর কোণ পিএডি, পিএডি, তাহলে এখান থেকে আমাদের এটা যোগ করতে হবে এই যে, তাহলে এই কোণটা, এই দুটো কোণ আমাদের সমান দেখাতে হবে, তাই না, এই কোণটা এই কোণটা। তো দেখো আমরা কী করে সমান দেখাচ্ছি, তার জন্য আমরা এখানে দুটো ত্রিভুজ তুলব। আমরা তুলব পিএডি আর পিসিডি। আমরা নিচে দেখো ত্রিভুজ পিএডি, পিএডি ও ত্রিভুজ আমরা নিব পিসিবি, ত্রিভুজ পিসিবি। এই দুটো ত্রিভুজকে আমরা কি দেখাবো, সদৃশ্য দেখাবো। সদৃশ্য দেখাতে গেলে দুটো শর্ত সমান দেখাও। দুটো শর্ত আমরা কি সমান দেখাতে পারবো, দেখো দুটো ত্রিভুজেরই পি কোণটা কিন্তু সাধারণ কোণ, এই কোণটা দুজনেরই আছে আমাদের কমন কোণ। তো আমরা বলতে পারবো পি কোণ সমান সমান পি কোণ, তাই না। এই ত্রিভুজেরও পি কোণ আর এই ত্রিভুজেরও পি কোণ, পি কোণ পি কোণ সমান পেয়ে গেলাম। আর 2 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত তোমার সমান দেখাতে পারবা। দেখো এখানে একই চাপ এসি চাপের উপর অবস্থিত এই যে কোণটা আছে, এই যে বৃত্তস্থ কোণটা আর এই কোণটা, মানে এই কোণটাকে তোমরা বলতে পারো এই ত্রিভুজের ক্ষেত্রে এ বি সি, এই কোণটা আর এ ডি সি কোণটা সমান। তাহলে আমরা এখানে বলে দেবো এই যে পি এ ডি, এই ত্রিভুজের প্রথম ত্রিভুজের আমরা কোণটা নিব এ ডি সি নিলাম, কোণ এ ডি সি সমান সমান। আর এখানে আমরা এই কোণটাকে নেব, মানে দ্বিতীয় ত্রিভুজটা যেটা নিয়েছি এই কোণটাকে নিও, এটাকে নিয়ে নাও সিবিএ, সিবিএ, ঠিক আছে। এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান পেয়ে গেলাম, একই বৃত্তাংশস্থ কোণ। এখানে পাশে বলে দাও যেহেতু একই বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তাংশস্থ কোণগুলো কী হয়, সমান হয়। তাহলে দেখো দুটো শর্ত আমরা সমান দেখাতে পারলাম দুটো ত্রিভুজ থেকে, তাহলে দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য বলতে পারবো। অতএব ত্রিভুজ পিএডি সদৃশ্য চিহ্ন এভাবে হয়, তাই না। তাহলে ত্রিভুজ পিসিবি, দেখো দুটো ত্রিভুজকে সদৃশ্য দেখালাম, এই যে পিএডি আর পিসিবি এরা সদৃশ্য। তাহলে সদৃশ্য ত্রিভুজের যে অনুরূপ কোণগুলো আছে এই অনুরূপ কোণগুলো কী হয়, সমান হয়। তাহলে আমরা এখানে বলে দেব কোণ, প্রথম কোণটা কে আছে, পিসিবি আছে, পিসিবি নিব। তাহলে পিসিবি সমান সমান কোণ পিএডি, কোণ পিএডি, দেখো আমরা পেয়ে গেলাম সমান, যেটা প্রমাণ দেখাতে বলেছিল। তাহলে আমরা এখানে লিখে দেবো প্রুভড। 7 প্রশ্নটা দেখো আমাদের একটা এবিসি ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজের এবি বাহুটা 2a-1 আছে, এসি বাহুটা আছে 2√2 আছে, আর বিসি বাহুটা দেওয়া আছে 2a+1। তাহলে আমাদের ত্রিভুজের যে বিএসি কোণের মানটা বের করতে বলেছে। দেখো এখানে কিন্তু ত্রিভুজটা কিন্তু আমরা সমকোণী ত্রিভুজ পাবো, তোমাদের আমি আগে বলে দিই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ পাবো। তাহলে এখানে হবে দেখো বিএসি বলতে যে এ, এটা বি আর এটা সি, বিএসি এই কোণটা আমাদের কিন্তু 90 ডিগ্রি হবে। কি করে হবে, তাহলে আমাদের এই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ দেখাতে হবে, এই যে এবিসি ত্রিভুজটা, তাই না। তাহলে যে এবিসি ত্রিভুজটা নিয়েছে এখানে, যে ত্রিভুজটা বলেছে এবিসি ত্রিভুজ, এটাকে কি দেখাতে হবে আমাদের, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আমরা কীভাবে দেখাবো, আমরা সমকোণী ত্রিভুজে যেটা ধর্ম আছে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার আর লম্ব স্কোয়ার, এই শর্তটা তোমাদের দেখাতে হবে। এই শর্তটা যদি স্যাটিসফাই করে তাহলে ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারবো। অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ঠিক আছে। অতিভুজ কী হয়, সমকোণ ত্রিভুজের অতিভুজটা বৃহত্তম বাহু, অতিভুজটা বড় বাহু। তা দেখো এখানে বড় বাহু তোমরা দেখবা যেটা বড় দেখাচ্ছে, তা আমরা বড় এটাকে নিলাম, এটাকে অতিভুজ ধরে নিলাম। তাহলে এখানে নিলাম আমরা বিসি স্কোয়ার, আর ভূমি লম্ব যে কোনো একজনকে নিতে পারো। তো আমরা এখানে এবি স্কোয়ার নিয়ে নিই প্লাস, আর এখানে আমরা নেব
আমরা কাকে নেব, আমরা এসিকে নিয়ে নেব। এটা আমরা এসি নিয়ে নিলাম, এসি স্কোয়ার। মান বসিয়ে দাও। বিসি হচ্ছে 2a + 1 তার হোল স্কোয়ার, এবি আছে 2a - 1 তার হোল স্কোয়ার, আর এসি আছে 2 × √2a আছে তার হোল স্কোয়ার। সেদিকে থাক, আমরা এখানে সরল করি। এটাকে আমরা রেখে দিচ্ছি, এটার কোনো কাজ করছে না এখন। আর এটা ভাঙাও, এটা বাবা 4 × দেখো স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে, 2a থেকে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটা 1 নিয়ে নিলাম আমরা সূত্র আনার জন্য। এটা এ, এটা বি, তাহলে a - b হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এর একটা সূত্র আছে, তোমরা লিখতে পারবা a + b তার হোল স্কোয়ার। এটা সূত্রটা আমাদের এখানে বলি, যেহেতু আমি বলে দেবো যে a + b তার হোল স্কোয়ার সমান সমান a - b তার হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো এই সূত্রটা কিন্তু আমরা ব্যবহার করেছি আমরা, ওকে। এটা সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে তোমরা লক্ষ্য করো, উভয় দিকে কিন্তু সমান হয়ে গেছে। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের 3টি বাহু নিয়ে কিন্তু পেয়ে গেলাম আমরা ত্রিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্রায় লম্ব স্কোয়ার। তাহলে এখানে অতএব বলে দেবো, অতএব এবিসি একটি কি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ। সে একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজটাকে, অতিভুজ হচ্ছে আমাদের বিসি, অতিভুজ হচ্ছে বিসি। তাহলে অতিভুজ যদি বিসি হয়, তাহলে এই যে কোণটা আছে বিএসি কোণটা কি, অতিভুজের বিপরীত কোণটা সমকোণ হয় 90 ডিগ্রি। তাহলে আমরা বিএসি কোণটা আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। দেখো এটা আমাদের অ্যান্সার। কোণ বিএসি এর মানটা বের করতে বলেছিল, আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। 8 প্রশ্নটা বলেছে sec 5a = cosec a + 36 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের এ এর মানটা বের করতে বলেছে, এ সমান কত হবে, এই কোণটা। আচ্ছা দেখো, আমরা এখান থেকে এই কোণটা বের করে নিতে পারবো। আমরা এই যে সেকটাকে আমরা লিখে দিচ্ছি cosec 90 ডিগ্রি - 5a, ঠিক আছে। এটা লিখতে পারবো পুরো কোণের সূত্র, cosec 90 ডিগ্রি - থিটা, sec থিটা হয়ে যাবে। আর এইদিকে যেটা আছে সেটা আমরা লিখে দেব cosec a + 36 ডিগ্রি। আর এখানে দেখো উভয় দিকে cosec ভ্যানিশ করা যাবে, তা আমরা পেয়ে যাব 90 ডিগ্রি - 5a সমান a + 36 ডিগ্রি, ওকে। এবার দেখো এখান থেকে আমরা এর মানটা সহজে পেয়ে যাব। তাহলে এখানে দেখো আমরা এদিকে -5a - a, এদিকে 36 ডিগ্রি - 90 ডিগ্রি। তাহলে এখানে হবে -6a, এদিকে মাইনাস পাবা, 90 ডিগ্রি বড়, এটা বিয়োগ করে নাও। এটা হয়ে গেল 4, আর এটা হয়ে গেল আমাদের 8, 3 কত হলো 8, 5 দিলে 54 ডিগ্রি, মাইনাসে কেটে দিলাম, 6 নং 54 ডিগ্রি, 6 নং 54। তাহলে এখানে 9 ডিগ্রি। তাহলে আমরা এর মানটা পেলাম 9 ডিগ্রি। এটা আমাদের অ্যান্সার। 9 প্রশ্নটা দেখো বলছে, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয় কোণটির পরিমাপ বলেছে π/2। তৃতীয় কোণটির ষষ্ঠী ও বৃত্তীয় মান কত হবে? আচ্ছা, প্রথম কোণটা বলে দিয়েছে 65 ডিগ্রি, আর তারপরের কোণটা বলেছে π/2 বলেছে। আচ্ছা, π/2কে আমরা ষষ্ঠী কোণে যদি আমরা নিয়ে আসি, তার পায়ের মানে 180 ডিগ্রি বসিয়ে দেবা, এখানে 2, তাহলে এটা কাটাকাটি করে তোমরা পেয়ে যাবা 90 ডিগ্রি। তা ত্রিভুজের দুটো মান জানা গেল, তাহলে আমরা তৃতীয় কোণটা পেয়ে যাব। তাহলে অতএব ত্রিভুজের তৃতীয় কোণটি কত হবে? 180 ডিগ্রি থেকে যে দুটি কোণ জানা হলো এদের যোগফলটা আমরা বাদ দিব। তাহলে এখানে হবে আমাদের দেখো 180 ডিগ্রি, আর এটা যোগ করো, এটা পেয়ে যাবা 5 আর 9 × 6 = 15, 155 ডিগ্রি। এটা বিয়োগ করলে পেয়ে যাবা 5 ডিগ্রি, আর এটা হয়ে গেল আমাদের 7, 5 কত দিলে 7, 5 কত 7, 2 দিলে, ঠিক আছে। তা আমরা পেয়ে গেলাম 25 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজের তৃতীয় কোণটি পেয়ে গেছি 25 ডিগ্রি। এবার এই কোণটির আমাদের ষষ্ঠী মান বের করতে হবে। তাহলে অতএব ত্রিভুজের তৃতীয় কোণটির বৃত্তীয় মান, ষষ্ঠী মান কিন্তু পেয়ে গেলাম, এবার বৃত্তীয় মান দরকার, ঠিক আছে। তাহলে বৃত্তীয় মানটা কত হবে? 25 ডিগ্রি ইন্টু π/180 ডিগ্রি,
এই যে এটা বলি, এটা কিন্তু আমাদের ষষ্ঠিক মান। এটা কি? এটা হচ্ছে ষষ্ঠিক মান, আমি লিখে দিলাম ষষ্ঠিক মান। একটা অ্যান্সার হয়ে গেছে। এবার বৃত্তীয় মানটা বের করছি। তাহলে এখানে দেখো ডিগ্রি ডিগ্রি কেটে দিলাম, পাই দিয়ে করো, 5 5 25, আর এখানে পেয়ে যাবো পাই দিয়ে 5 3 15, 5 6 30। তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 5 পাই বাই 36। এটা হচ্ছে ষষ্ঠিক মান, এটা হচ্ছে বৃত্তীয় মান। তা পেয়ে গেলাম, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 10এর প্রশ্নটা বলছি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা, ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h একক এবং r একক হলে 1/h² প্লাস 1/r² এর মান নির্ণয় করো। আচ্ছা, আমাদের শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান করে দিয়েছে। শঙ্কুর আয়তনের সূত্র কী জানি? 1/3 পাই r² h। এটা হচ্ছে শঙ্কুর আয়তনের সূত্র। আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল বলতে তির্যক উচ্চতা, আর এইচ তো উচ্চতা বলেছে, আর তো ভূমির ব্যাসার্ধ বলে দিয়েছে। এখানে এলটা তোমাদের বলে দিলাম, এখানে পাশে বলে দিই। এল হচ্ছে আমাদের কি? এল হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা। ওকে, তাহলে এখান থেকে দেখো আমরা কি পাবো? পাই পাই কেটে দিচ্ছি, এখান থেকে আর r² কাটো। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 1/3 RH, আর এদিকে এল। এবার আমরা একটু বর্গ করি, 1/9 এখানে r² h², আর এটা পাবা l²। আমাদের দেখো l² এখান থেকে সরাবো আমরা, যার মানটা বের করতে বলেছে ওখানে কিন্তু এল নাই। এবার এল এর মানটা দেখো আমরা বের করবো কীভাবে? তার জন্য আমরা একটা শঙ্কু তোমাদের আগে দেখাই। এই যে আমাদের একটা শঙ্কু, এটা শঙ্কুর উচ্চতা নিলাম, এটা হচ্ছে কেন্দ্র ভূমি, এটা এ, এটা বি নিয়ে নিলাম। দেখো ও বিটা কিন্তু উচ্চতা, আর এ বিটা কিন্তু তির্যক উচ্চতা, আর ও এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ। তাহলে এখানে এটা তো সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ। তাহলে আমরা জানবো অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। দেখো l² মান তোমরা এটা পেয়ে যাবা, এই শঙ্কু থেকে পেয়ে যাবা। তাহলে l² জায়গায় মানটা বসিয়ে দিই। তাহলে এখানে 1/9 r² h², আর l² জায়গায় লিখবো r² প্লাস h²। আচ্ছা, এটা তো আমাদের 1/9। এখন আমরা করব কি? r² h² দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি। তাহলে 1/9, তাহলে এখানে দেখো ইন্টু দিয়ে দিলাম, r² h² ভাগ করছি আমরা, r² h² দিয়েই ভাগ করছি। r² এর নিচে হবে তাহলে r² h², আর এখানে h², তো ভাগ করছি আমরা r² h² দিয়ে। দেখো এটা তো 1/9, আর এখানে দেখো এটা তো কেটে গেল, এই যে এটা কেটে গেল। তাহলে এটা 1/9 থেকে গেলে এদিকে, এখানে r² কেটে দাও, তাহলে এটা 1/h² পেয়ে গেলাম। আর এখানে h² কাটো, তাহলে এখানে আমরা 1/r² পেয়ে গেলাম। তাহলে আমাদের যে মানটা বের করতে বলেছিল 1/h² প্লাস 1/r² মানটা কত? 1। একটু আমরা একটু সোজা করে লিখে নিই। তাহলে 1/h² প্লাস 1/r² সমান সমান পেলাম কত? 1/9। তাহলে 1/9 এটাই আমাদের অ্যান্সার। দেখো 11 নম্বর প্রশ্নটা আমাদের বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো আর উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, তা চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হবে? আচ্ছা, তাহলে প্রথমে চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা আমরা ধরে নিই। চোঙের ব্যাসার্ধ আমরা আর নিলাম, চোঙের ব্যাসার্ধ আর, আর উচ্চতা আমরা এইচ নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের চোঙের আয়তনের সূত্র কী হবে? পাই r² h। এটা হচ্ছে চোঙের আয়তনের সূত্র। এবার বলেছে ব্যাসার্ধকে 50% হ্রাস করবে। দেখো ব্যাসার্ধ ছিল আর, তাহলে এখানে হ্রাস করবে আর কমাবে, মাইনাস হবে কত? আর এর 50%, তাই না? ব্যাসার্ধের 50/100, ঠিক আছে? এই যে আর থেকে বাদ যাবে, এই যে যতটা আমাদের হ্রাস করছে ব্যাসার্ধের 50%, মানে 50/100। তাহলে এখানে 50 থেকে 50, 50 দিয়ে 100, তাহলে এটা আমরা আর মাইনাস কত পেয়ে যাচ্ছি? r/2 পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা তোমরা সরল করো, এটা তোমরা দেখো এখানে কত হবে? এটাও তোমরা পেয়ে যাবে, দেখো r/2 পেয়ে যাবে ভগ্নাংশ যোগ বিয়োগটা। আচ্ছা, এবার আমরা দেখো কি দেখাবো, এবার আমরা দেখাচ্ছি এটা উচ্চতা। উচ্চতা আমাদের বলেছে এখানে 50% বৃদ্ধি করবে। দেখো তাহলে উচ্চতা যদি বৃদ্ধি করে, আগে উচ্চতা ছিল এইচ, এখন বাড়াবে, তাহলে বৃদ্ধি মানে যোগ দিয়ে দিলাম, তাহলে উচ্চতার 50%, তাই না? এতটা বৃদ্ধি করবে, ঠিক আছে? তাহলে এটা আমাদের 1, এটা আমাদের 2 হয়ে যাবে। তাহলে এখানে দেখো সমান সমান h প্লাস h/2।
এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করবা, এটা 3h/2 পেয়ে যাবা। তাহলে এখন নতুন আমরা ব্যাসার্ধ পেলাম, নতুন উচ্চতা পেলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা নতুন আয়তন পেয়ে যাব। তাহলে আমরা লিখব নতুন আয়তন। নতুন আয়তন কত হবে? নতুন আয়তনটা পাই, দেখো আর এর জায়গায় এখন কী বসাবো? তাহলে আর এর জায়গায় আমরা বসিয়ে দেবো এটা r/2। তাহলে পাই r/2 তার স্কোয়ার ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে আমাদের 3h/2। তাহলে এটা আমরা সরল করে নাও, যদি সরল করো তাহলে পাই ইন্টু r²/4 ইন্টু 3h/2। আচ্ছা, এটাকে যে এই আকারে তৈরি করি আমরা, তাহলে এখানে 3/4 দিয়ে 8, 3/8টা সামনে করে দিলাম, আর এখানে পাই r² রেখে দিলাম, ওই আকারে নিয়ে আসলাম। এবার আমাদের দেখো আয়তনটা কী হয়েছে, দেখো আগের চেয়ে কমে গেছে, 3/8 একের চেয়ে ছোটো। এই সংখ্যাটাকে দেখেই বলবো যে আগের চেয়ে আয়তনটা কমেছে। তাহলে এখানে দেখো আয়তন কমে, আয়তন কমে কতটা কমেছে? আগে ছিল আমাদের পাই r² ছিল, আর এটা কমে গেছে 3/8 পাই r²। তাহলে কমে কতটা হয়েছে সেটা আমরা বের করব। দেখো এটা তো আমাদের কমন যদি নিই, তাহলে এখানে 1 আছে। তাহলে এখানে যেহেতু 1 - 3/8 ভগ্নাংশে যোগ বিয়োগ করো, তাহলে এখানে 8 থেকে 3 4 হলো 5, তাহলে এটা 5/8 পাচ্ছি, পাই r²। এগুলো হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ, ঠিক আছে? তোমরা করে দেখবা, আমি এখানে একটু দেখাই। দেখো 1 মাইনাস কত পাবা? 3/8 পাবা। যদি তোমরা কমন নিয়ে নাও কত? পাই r² কমন নিয়ে নাও, তাই না? এই যে এটা থেকে এটা আমরা করতে পারবো। তাহলে এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ এটা এই যে থেকে পেয়ে যাবা, এখানে পাই r², এটা পাবা 8 লসাগু 8 - 3, এটা 5 পেয়ে যাবা। দেখো এই জায়গাটা আমরা করলাম, একবারে করে দিয়েছি। তাহলে এবার দেখো আয়তন এতটা কমে, এবার শতকরা আয়তন কতটা কমবে? শতকরা আয়তন কমে। শতকরা আয়তনটা কীভাবে কমবে? সেটা নিয়মটা হচ্ছে এভাবে, দেখো যেটা আমাদের আয়তন কমেছে সেটা উপরে লিখো, 5/8 পাই r²। এবার কী থেকে আয়তনটা কমেছে? প্রথমে চলে এটা থেকে কমেছে, এটা নিচে দিবা পাই r²। আর যেহেতু শতকরা, তার জন্য 100 দিয়ে গুণ করবা। দেখো এটা তো কেটে গেল, তাহলে আমাদের এখানে থেকে গেল সমান সমান কত? 5/8 ইন্টু 100। এটাকে যেহেতু 4 দিয়ে করো কাটাকাটি, 4 × 2 = 8 আর 4 × 25 = 100। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি, কত পেলাম? এটা 25 পাশে 125, আর নিচে আমরা কত পেয়ে গেলাম? 2 পেয়ে গেলাম। এটাকে যদি ভাগ করে দাও তো কত পাবা? এটা 2/12, ঠিক আছে? 2/12 আর 2 দিয়ে 4, আর এখানে 1 নামবে, একটা উপরে, আর এটা 2টা নিচে। 62.1/2%, এটা আমাদের অ্যান্সার আসবে, ঠিক আছে? অ্যান্সারটা আবার বলি কত? 62.1/2% অ্যান্সার। তাহলে এই যে দেখো 12 নম্বর প্রশ্নে এসেছি। তাহলে আজকের ক্লাসে আমরা শেষ প্রশ্নে চলে এসেছি। দেখো তোমাদের সব অঙ্কগুলো ভালো করে দিয়েছি, কোনো জায়গায় কোনো সমস্যা হবে না। যদিও সমস্যা হয় তোমরা কমেন্টে জানাবা, কোন অঙ্কটা সমস্যা হচ্ছে, অঙ্কের নাম্বারটা মেনশন করে তোমরা জানাবা। এই অঙ্কটা প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারবো যে কোন অঙ্কগুলো তোমাদের সুবিধা হচ্ছে, সেগুলো আমি আরও ডিটেলসে করে দেওয়ার চেষ্টা করবো। কারণ একই অঙ্ক বারবার আসে, বারবার রিপিট আসছে। তোমরা যদি কোনো অঙ্ক বুঝতে না পারো তো কমেন্টে জানাবা, ঠিক আছে? কারণ আমি অঙ্কগুলো বারবার যখন রিপিট আসবে তখন আমি কিন্তু ভালো করে বেশি ডিটেলসে বুঝিয়ে দেবো। তো ঠিক আছে, ক্লাসগুলো ভালো হলে তোমরা ভিডিওতে লাইক করবা এবং ক্লাসগুলো বন্ধুদের কাছে তোমরা শেয়ার করবা। এবং যারা নতুন আছে এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আমরা আজকের শেষের প্রশ্নটা করিয়ে দিই, 4-12 নম্বর প্রশ্নটা। আমাদের দেখো ইউআই দেওয়া আছে xi - 25/10। তাহলে সাধারণত আমরা ইউআই যেটা জানি সেটা এইভাবে জানি, xi মাইনাস এখানে এ হয় আর এখানে এইচ হয়। এ বলতে দেখো পরিসংখ্যাগুলোর মধ্য মানটাকে যে এ নেওয়া হয়, ঠিক আছে? পরিসংখ্যা বিভাজন ছক যখন তোমরা দেখবা তখন তোমরা বইতে দেখতে পাবা। আর এইচ হচ্ছে আমাদের শ্রেণী দৈর্ঘ্য যেটা, ঠিক আছে? আর এখান থেকে লক্ষ্য করো, তাহলে এখান থেকে কম্পেয়ার যদি করো তাহলে এর মানটা কত? 25 আছে, এই যে এর জায়গায় 25 আছে। আর এইচটা দেখো, এইচের জায়গায় 10 আছে, তাহলে এই সমান কিন্তু 10 পেয়ে গেল। এই মানগুলো আমাদের দরকার আছে। কেন দরকার আছে? যেহেতু আমরা এক্স বারের মানটা বের করতে বলেছি। এই যে এক্স বারে তোমাদের সূত্রটা জানতে হবে, এ প্লাস এইচ ইন্টু সামেশন fi ইউআই আর বাই সামেশন fi। এটা হচ্ছে আমাদের এক্স বারের সূত্র। প্রত্যেকের মান জানা আছে, মানগুলো বসাও। এ বলতে এখানে 25 প্লাস এইচ হচ্ছে 10
ইন্টু সামেশন এফআই ইউআর মানটা দেখো প্রশ্নে বলেছে আমাদের এখানে 20 বলে দিয়েছে, তো এটা 20 আর সামেশন এফআই মানটা দেওয়া আছে 100। এটা সরল করে আমরা অ্যান্সার পাবো। এখানে 0, এখানে 0 কাটো, এখানে 0, এখানে 0 কাটো, তাহলে এদিকে থেকে গেল 25, এটা আমাদের 2 থেকে গেল 25 আর 2 যোগ করো, পেয়ে যাবে তোমরা 27। এটা আমাদের অ্যান্সার। তার এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্ক। ঠিক আছে, তোমরা ক্লাসগুলো ভালো করে দেখো, প্রথম থেকে ক্লাসগুলো দেখতে হবে, তারপর সব অঙ্ক তোমরা বুঝতে পারবা। কারণ মাধ্যমিকে তোমাদের যে আছে একই অঙ্ক বারবার দেখতে হবে, একই অঙ্ক বারবার আসছে বলে তোমরা ইগনোর করবে না। কারণ তোমরা মনে করতে পারো যে আমি অঙ্কটা শিখে গেছি, জেনে গেছি, তো আমি আর কী দেবো, কিন্তু না, তোমরা জানা অঙ্কটাও তোমরা কিন্তু জানো। যখনই জানা অঙ্ক তোমরা বেশি জানবা তখনই সেই অঙ্কটা কিন্তু মাধ্যমিকে আটকাবা না, তাই না? সেই অঙ্কটা কিন্তু একদমই নেমে যাবে, এটা তোমাদের কিন্তু খেয়াল করতে হবে। সেই জন্য বলছি, যেগুলো জানা অঙ্ক আছে, যেগুলো রিপিট অঙ্ক আছে, সেগুলো তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে ক্লাসগুলো দেখো। আর প্রথম থেকে যারা কিন্তু দেখছে আমার ক্লাসগুলো, তাদের কোনো জায়গায় সমস্যা হবে না, তাতে কিন্তু অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবে। তো ঠিক আছে, তোমরা ক্লাসগুলো দেখতে থাকো, তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো।